যে উন্মাদনাটা গত 3 বছর বিশ্বকাপে দেখে এসেছি সেটা কিন্তু কোথাও একটা মিসিং। স্টেডিয়ামগুলো তো ব্রাজিল পতাকা বা ব্রাজিলের জার্সিতে ভরে যেতই, নিজেদের দেশের মাটিতে ঠিক আবার একটা অভিশাপ যেন ব্রাজিলের সামনে, এবং সেটাও একটা গোটা দেশটা জুড়ে একটা হঠাৎ করে একটা অন্ধকার নেমে আসা। এবং ব্রাজিলের বদলে আর্জেন্টিনা ফাইনালে উঠলো, সেবার জার্মানি উঠলো ব্রাজিলকে হারিয়ে, এবং গোটা দেশটার যেন দখল নিয়ে নিল। গোটা দেশ না বললেও অ্যাটলিস্ট রিওতে ফাইনাল হয়েছিল, গোটা রিওর দখল নিয়ে নিচ্ছে আর্জেন্টিনা। হাই এভরিওয়ান। চারিদিকে এখন মানে ওয়ার্ল্ড কাপ জমে গেছে, আর মেসি হ্যাট্রিক করার পরে চারিদিকে সারা পৃথিবীতে মেসি 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 হয়ে আছে, বিশেষ করে কলকাতাতে তো বটেই। রেড কার্ড ওয়াজ অ্যান ইস্যু, বাট এমবাপে গোল করেছে, রোনাল্ডো পারেনি। সো অল দিস থিংস আর অলওয়েজ গোয়িং অন। ভীষণই লোকেরা উত্তেজিত হয়ে ফুটবল খেলা দেখছে। আমি বরাবরই আর্জেন্টিনার ফ্যান। আমার আর্জেন্টিনাকে খুবই ভালো লাগে, কিন্তু তার একটা বড় কারণ হচ্ছে দিয়েগো আর্মান্ডো মারাদোনা। এবং মারাদোনাকে নিয়ে আপনাদের সঙ্গে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করব, কিন্তু তার আগে জানিয়ে দিই, আমার অনেক দিনের পুরনো বন্ধু এবং আমার কলিগ ছিল এককালে, আজকালে মানে আমি যে চেয়ারে বসতাম তার অপোজিট চেয়ারেও বসতো, মাঝে মাঝে পাশেও বসতো। তো আমরা মানে অনিলাভ চট্টোপাধ্যায়, তা সে অনেক ওয়ার্ল্ড কাপ কভার করেছে, ব্রাজিল করেছে, রাশিয়া, কাতার। সো এবারে যায়নি, কিন্তু 4টে ওয়ার্ল্ড কাপ আই থিঙ্ক ও কভার করেছে। ওর কিছু কিছু এক্সপিরিয়েন্সেস শেয়ার করবে, সেটা আমি আপনাদের কাছে নিয়ে আসবো। কিন্তু তার আগে আমার একটা ছোট্ট গল্প শেয়ার করি, সেটা খুব সুন্দর গল্প, প্লিজ শুনুন। দিয়েগো আর্মান্ডো মারাদোনাকে নিয়ে। আমি যখন আমি না মারাদোনার যে পিক সময় মানে 86-এর মারাদোনার খেলা আমি দেখিনি, আনফরচুনেটলি, ভীষণ দুঃখ। কিন্তু সেইগুলো আমি মোমেন্টস গুলো দেখেছি, গোলগুলো দেখেছি, মানে ইউটিউবে বা টেলিভিশনে যখন আগেকার ফুটেজ দেখাতো। কিন্তু আমি 90-তে, তখন আমি অনেক ছোট ছিলাম, 90-তে আমি ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম, এবং সেই সময় থেকে আমি মারাদোনার ভীষণ ফ্যান হয়ে গিয়েছিলাম। মানে মারাদোনার সেই শ্রাগ করা, মানে এত ভালো লাগতো মারাদোনার অ্যাটিটিউড। এবং ফাইনালে ভীষণ দুঃখ পেয়েছিলাম, তার কারণ 85th মিনিটে জার্মানি জিতে যায় পেনাল্টিতে গোল দিয়ে। সো ইট ওয়াজ আ ভেরি স্যাড মোমেন্ট। কিন্তু 94-এ আরো ভালো করে আমি ওয়ার্ল্ড কাপ দেখতে মানে বসেছিলাম আর কি, আমরা সবাই, আমাদের হোল বাড়ি অ্যান্ড অল। তো মারাদোনা যখন গ্রিসের এগেনস্টে দারুণ একটা গোল দিয়েছে, সো নাথিং লাইক ইট। কিন্তু তারপরেই ওটা জানা যায় যে মারাদোনাকে ব্যান করেছে এফিড্রিন ড্রাগসের জন্য। কিন্তু এফিড্রিনটা ওই ওয়ার্ল্ড কাপে ব্যান্ড ছিল, ওই ওষুধটা খাওয়া। সো ইট ওয়াজ মানে পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগ ওটা, মানে অলসো পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগ, সর্দি ছাড়া, ঠান্ডা ছাড়াও। তো সেটার জন্য এবং এত কেঁদেছিলাম ভাবাই যায় না। মা তো বলছিল যে আরে ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। তো যাই হোক, সেই মারাদোনাকে, যাকে আমি একদম মানে ভগবান মনে করতাম আর্জেন্টিনার, এতটাই ভালোবাসতাম যে অ্যাকচুয়ালি তার জায়গায় আমি কারোকে দিতে পারিনি। আমি মেসিরও খুব ফ্যান, আমার মেসিকেও খুব ভালো লাগে, রোনাল্ডোর একটু বেশি ফ্যান, বাট মেসিকেও খুব ভালো লাগে, কিন্তু মারাদোনার জায়গায় আমি ঠিক দিতে পারিনি। তো তারপরে অনেক, তারপরে মানে বেশ কিছু বছর পরে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটলো যা সারা জীবন আমার মনে থাকবে। প্রথম যখন মারাদোনা কলকাতায় এসেছিল, তখন কলকাতা টিভি
আমার মনে হয় সেটা প্রথমই হয়েছিল, যে মারাদোনা যখন এসেছিল তখন কলকাতা টিভির একটা এক্সক্লুসিভ রাইট এরকম কিছু একটা ছিল, এবং আমি তখন কলকাতা টিভিতে কাজ করছি। আমার হাজবেন্ড পার্থ রুদ্র তখন কলকাতা টিভিতে স্পোর্টস এডিটর, তখন এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছিল। তো আমি এত মারাদোনার ফ্যান যে আমাকে পার্থ অনেকদিন আগেই, তার আগেই দেখা করার আগেই মারাদোনার একটা অটোবায়োগ্রাফি দিয়েছিল। আমি দেখাবো সেই অটোবায়োগ্রাফিটা। সেই অটোবায়োগ্রাফি আমি 3বার পড়ে নিয়েছিলাম। তো আমি কাজের সূত্রেই ওই মারাদোনার ভিজিটের সঙ্গে যুক্ত ছিলাম ফ্রম কলকাতা টিভি, এবং আমার মনে হয় আইটিসি হোটেল ছিল বোধহয়। তো সেইখানে মারাদোনার এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে গিয়েছিল পার্থ। এবং কিরকম ব্যাপার, মানে এত লোকজন, হই হুল্লোড় কিছু না, মানে মানে এইরকম যে মেসি কাণ্ড টাইপের কিন্তু কিছু হয়নি। তো ওইখানে ওই মারাদোনা যে ঘরে ইন্টারভিউ দেবে সেখানে মাত্র 3-4 জন অ্যালাউড বসে ইন্টারভিউ নেওয়া, ক্যামেরা বা দ্যাট সর্ট, আর কেউ না, হয়তো মাঝে মাঝে 1-2 জন আসতে পারে, এইরকম এসে দেখা করে চলে যাবে, মানে ইট ওয়াজ ভেরি ভেরি অর্গানাইজড। তো যাই হোক, তো আমার মনে আছে যে আমি সেখানে আমার একটাই ইচ্ছে ছিল যে মারাদোনার অটোবায়োগ্রাফিতে ওইটা যদি উনি একটা অটোগ্রাফ দেন, এবং সেটা সাকসেসফুল হয়েছিল। এই যে দেখুন, এল দিয়েগো আর্মান্ডো মারাদোনার অটোবায়োগ্রাফি, এবং এই দেখুন তার, এই দেখুন তার অটোগ্রাফ। তো এইটা আমার ভীষণ একটা ভালো সৌভাগ্য, মানে সৌভাগ্য হয়েছিল, কারণ আমি যখন ওনার কাছে গিয়েছিলাম আমি শুধু বলেছিলাম আমাকে একটা অটোগ্রাফ দিন, এবং উনি অটোগ্রাফ দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি কি পড়েছো? সো ওনার ভাষায় বলছিল, আমি বুঝতে পারিনি, তো ট্রান্সলেটর আমাকে বলে দিল। সো আই ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি ইজ টকিং টু মি। সো তাই যে আমি বললাম, আমি ইশারা করে বললাম 3বার। সো দ্যাট ওয়াজ আ ম্যাজিক্যাল মোমেন্ট ফর মি। এবং না আমার ইচ্ছা, আমার সামনে ক্যামেরা ছিল, সবকিছুই ছিল, আমার সত্যি সেই লোভটা হয়নি যে মারাদোনার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলি। আমার মনে হয়েছিল তার অটোবায়োগ্রাফিতে তার অটোগ্রাফটা আমার কাছে সারা জীবন থেকে যাবে, মানে এটা একটা বিরাট বড় গিফট। সো আমার কাছে দিয়েগো আর্মান্ডো মারাদোনার সারা জীবন আর্জেন্টিনার গড, ফুটবলের গড হয়ে থাকবে। সো আই লাভ হিম টু ডেথ। সো আমি মেসিরও ফ্যান, রোনাল্ডোরও ফ্যান, আমার এমবাপ্পেকেও খুব ভালো লাগে এখন, আই রিয়েলি লাভ হিম। বাট দেখা যাক এখন অনিলাভ তার এক্সপিরিয়েন্সেস যেগুলো ব্রাজিল বা এতে শেয়ার করবে, ব্রাজিলের ব্যাপারে বা অন্যান্য রাশিয়ার ওয়ার্ল্ড কাপ, ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ, সেগুলো শেয়ার করবে, সেগুলো আপনারা শুনুন। আমি শিওর আপনাদের ভালো লাগবে। Here comes Brazil on the attack. A brilliant move by Neymar. He shoots and scores. What an incredible golazo. এবারে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বিশ্বকাপের মাটিতে যে সমস্ত ছবি দেখছি সেগুলোতে কিন্তু যে উন্মাদনাটা গত 3 বছর বিশ্বকাপে দেখে এসেছি সেটা কিন্তু কোথাও একটা মিসিং। আমার প্রথমবার বিশ্বকাপ দেখা 2014 ব্রাজিলে, এবং বুঝতে পারছেন যে কিরকম সেটার অভিজ্ঞতা, মানে ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ, মানে ভারতের মাটিতে যেমন ক্রিকেট বিশ্বকাপ হলে বা ভারত জিততে যেরকম হয়, ব্রাজিলের মাটিতেও ঠিক সেরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। কারণ ব্রাজিলে বিশ্বকাপ তখন পেলে জীবিত আছেন, জিকো রয়েছেন, সবাই রয়েছেন, এবং ব্রাজিল টিমটাকে যেভাবে ওরা প্রত্যেকটা ম্যাচের সময় যেভাবে সেলিব্রেট করে গোটা দেশ জুড়ে, এবং আমার মনে আছে যে ধরুন স্টেডিয়ামে তো ঢুকতে পারছেন কিছু সংখ্যক মানুষ, কিন্তু তার বাইরে যে ফ্যান ফেসগুলো ফিফা করে নর্মালি বিশ্বকাপের সময়, সেইগুলোতে আমার মনে হতো যেন একটা হলুদ সমুদ্র। আপনি যদি মাঠে ঢোকেন ব্রাজিলের কোনো একটা ম্যাচে, সেটা ব্রাজিলেই খেলুক বা ব্রাজিলের বাইরে কোনো একটা স্টেডিয়ামে খেলুক, আপনি দেখবেন গোটা মাঠ জুড়ে শুধুমাত্র একটা হলুদ ঝড়, একদম হবে একটা, মানে একটা হলুদ সমুদ্র মনে হবে আপনার। Eu sou brasileiro, com muito orgulho, com muito amor.
কিন্তু ব্রাজিলের সেই ছবিটা মানে সেটা বদলে গিয়ে কয়েকশো গুণ বা কয়েক হাজার গুণ বেড়ে গেছিল। স্টেডিয়ামগুলো তো ব্রাজিল পতাকা বা ব্রাজিলের জার্সিতে ভরে যেতই, তার বাইরে যে ফ্যান ফেস্টগুলো হতো বেসিক্যালি সেইগুলোয় কিন্তু প্রচুর মানুষ কিন্তু প্রত্যেকদিন যে কোনো বাড়ির সাধারণ গৃহবধূ বা কোনো ছোট্ট একটা বাচ্চা ছেলে সে মা বাবার হাত ধরে বেরিয়ে ওই ফ্যান ফেস্টগুলো কিন্তু খেলা দেখতো এবং প্রত্যেকটা ফ্যান ফেস্ট ভরে থাকতো। এবং ফ্যান ফেস্টগুলোতে ফিফা যা অর্গানাইজ করে প্রচুর গান নাচ, খেলা শুরু হওয়ার আগে বা খেলা শুরু হওয়ার মাঝখানে যে বিরতির সময়টা সবসময় ওখানে কিন্তু ব্রাজিলিয়ানদের জীবনযাত্রার মধ্যে একটা 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 কোথাও একটা সেলিব্রেশন আছে, ওরা জীবনকে সেলিব্রেট করেন। আম, যদি সময় পান ওরা নাচতে শুরু করেন, কিছু মানে কোনো একটা মজার মুহূর্ত পান নাচতে শুরু করেন। আমরা এরকমও দেখি রাস্তাঘাটে অনেক সময় দেখেছি যে প্রচুর মানুষ তারা ছোট্ট ছোট গান চালিয়ে হয়তো কোথাও একটা বারবিকিউ করছে, গান চালিয়ে রাস্তার মধ্যে তারা পার্টি করছে। এরকম একটা দেশ, ওরা ওরা জীবনটাকে এইভাবে সেলিব্রেট করে। সেখানে ফুটবল বিশ্বকাপ চলছে নিজেদের দেশে, 1950-এর পরের বিশ্বকাপ। 1950-এ ব্রাজিলের একটা স্বপ্নভঙ্গ হয়েছিল, আমি গেছিলাম। যে গোলকিপারের প্রতি ব্রাজিল গোটা মানে গত 50 বছর বা তার বেশি সময় ধরে আহ, যে যে গোলকিপারকে দোষারোপ করেছিল ওই উরুগুয়ের গোলটার জন্য, যে গোলটা 2-1 গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে, বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি ব্রাজিল, সেই গোলটা যিনি খেয়েছিলেন ব্রাজিলের গোলকিপার যিনি ছিলেন বারবোসা নাসিমেন্টো, তাকে সারা জীবন ব্রাজিল কিন্তু একটা খলনায়কের চেয়ার দিয়েছে। এবং তিনি একটা নির্বাসনেই ছিলেন একই রকম, তিনি নির্বাসনে ছিলেন হচ্ছে প্রায়া গ্রান্দে বলে একটা জায়গায়। আমি গেছিলাম, ওনার খোঁজে গেছিলাম এবং উনি যে কিয়ক্সটা চালাতেন সেখানে গেছিলাম। সেটা এখন মালিকানা বদল হয়ে গেছে উনি মারা যাওয়ার পরে। কিন্তু ওনার একটা ছোট্ট একটা সিমেট্রি আছে ওখানে, প্রায়া প্লেন বলে একটা সিমেট্রি রয়েছে সেখানে। বারবোসা নাসিমেন্টোর একটা ছোট্ট স্মৃতি হচ্ছে একটা ওখানে ওখানে যে সিমেট্রিগুলোতে আপনি দেখবেন সেখানে হচ্ছে ছোট 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 বক্স করে ওদের স্মৃতিকে বাঁচিয়ে রাখা হয়, এবং বারবোসা নাসিমেন্টোর জন্য একটা ওরকম বক্স করা ছিল। তো পরবর্তীকালেও দেখলাম যে এই এই যে ব্রাজিল যে বছর যেভাবে হেরে গেল সে বছর, আপনাদের সবার মনে আছে যে 7-1 গোলে হেরে গেছিল, এবং নিজেদের দেশের মাটিতে ঠিক আবার একটা অভিশাপ যেন ব্রাজিলের সামনে। এবং সেটাও একটা গোটা দেশটা জুড়ে একটা হঠাৎ করে একটা অন্ধকার নেমে আসা। এবং ব্রাজিলের বদলে আর্জেন্টিনা ফাইনালে উঠলো, সেবার জার্মানি উঠলো ব্রাজিলকে হারিয়ে। এবং গোটা দেশটার যেন দখল নিয়ে নিল, গোটা দেশ না বললেও অ্যাটলিস্ট রিওতে ফাইনাল হয়েছিল, গোটা রিওর দখল নিয়ে নিচ্ছে আর্জেন্টিনা। এবং ওরা যেভাবে আর্জেন্টিনা সাপোর্টাররা আসতেন সেখানে সেলিব্রেট করতেন, ওরা আমার মনে আছে অ্যাটলেটিকো মিনেরো বলে একটা জায়গা মানে ক্লাব আছে ব্রাজিলের, আপনারা সবাই জানেন রোনাল্ডিনো খেলতো সেখানে। ওরা বেস ক্যাম্প করেছিল ব্রাজিল, সরি আর্জেন্টিনা বেস ক্যাম্প করেছিল ওইখানে মাঠের বাইরে মানে ক্লাবের বাইরে বহু মানুষ কিন্তু ওখানে টেন্ট খাটিয়ে থাকতেন। কারণ হচ্ছে শুধুমাত্র একবার যদি মেসিকে দেখা যায়, একবার যদি ওদের কোনো একটা প্লেয়ারকে দেখা দিয়ে ডিমারিয়াকে দেখা যায়, এরকম কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখে এসেছি যে মানুষের ফুটবল নিয়ে যে কি পাগলামি, ফুটবল নিয়ে যে আনন্দ। পরবর্তীকালে রাশিয়াতেও হয়েছে, রাশিয়াতে অনেকগুলো শহর আমরা দেখে গেছিলাম, সেবার কাজান গেছিলাম, সামারা গেছিলাম, সোশি গেছিলাম আমরা, সেন্ট পিটার্সবার্গ গেছিলাম, মস্কো তো ছিলই। এবং এতগুলো শহর জুড়ে যেভাবে রাশিয়া পুরো বিশ্বকাপটা অর্গানাইজ করেছিল, অসাধারণ। রাশিয়া একটা অসম্ভব সুন্দর একটা দেশ, এবং সেখানে গোটা পৃথিবীর ফ্যানরা পৌঁছে গেছিলেন। আপনারা জানেন যে সে বিশ্বকাপে ক্রোয়েশিয়া দারুণ খেলেছে। ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাস হয়তো দেশটার ইতিহাস অতটা পুরনো নয়, কিন্তু ফুটবল ইতিহাস যদি দেখেন যে যুগোস্লাভিয়া থেকে ভাগ হয়ে ক্রোয়েশিয়া হয়, এবং 1991 সালে সম্ভবত যুগোস্লাভিয়া ভাগ হয়, এবং তার আগে কিন্তু যুগোস্লাভিয়া 8টা বিশ্বকাপ খেলেছে। ফলে এই দেশটার কিন্তু আমরা যতই বলি যে একটা নতুন দেশ গিয়ে বিশ্বকাপ খেলছে তা নয়, বা সেমিফাইনালে উঠছে তা নয়, ফাইনাল খেলছে তা নয়। ক্রোয়েশিয়ার কিন্তু একটা ফুটবল ঐতিহ্য কিন্তু ছিল, অনেক দিন ধরেই ছিল। লুকা মডরিচরা তাদের সেই সিস্টেমটার ফসল। এবং লাস্ট বিশ্বকাপ যেটা দেখে এলাম সেটা মানে অসম্ভব সুন্দর একটা বিশ্বকাপ। কারণ হচ্ছে এতদিন ধরে যতগুলো বিশ্বকাপ হয়েছে, বিশ্বকাপের আর 4 বছর পর বিশ্বকাপের শতবর্ষ 2030-এ আপনারা সবাই জানেন যে পর্তুগাল, স্পেন এবং মরক্কোতে হবে। এই শতবর্ষর মধ্যে এই প্রথমবার একটা শহরের মধ্যে, দোহা শহরের মধ্যে সবকটা স্টেডিয়াম এবং সবকটা দল পার্টিসিপেট মানে খেলছিল ওখানে। এতগুলো স্টেডিয়াম ওরা তৈরি করেছিল একটা শহরের মধ্যে, এবং এতগুলো টিমকে তাদের থাকার জায়গা সেগুলো সমস্ত কিছু অর্গানাইজ করেছিল। একটা দেশ যে কত এগিয়ে যায় সেটা থেকে বোঝা যায়। একটা মরুভূমি শহর, তার মধ্যে একটা 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 মানে মরুভূমি শহরের মধ্যে ধরুন মরুভূমির দেশই গোটা দেশ জুড়ে ধরুন দোহাকে ঘিরে 4-5টাই মরুভূমি, একটু এগোলেই আপনি মরুভূমি দেখতে পাবেন।
সেখানে গিয়ে ওরা নতুন নতুন জায়গা তুলে নতুন দ্বীপ বানিয়েছে, রিক্লাইন আইল্যান্ড তৈরি করেছে। যেখানে লুসেল স্টেডিয়ামটা ফাইনাল হয়েছিল সেখানে লুসেল স্টেডিয়ামে সেই জায়গাটাও নতুন করে তৈরি করা হয়েছিল দোহা, এবং দোহা দেখিয়ে দিয়েছিল। আপনারা জানেন যে একটা 974 বলে একটা স্টেডিয়াম ছিল, যেটা ওরা পুরোটাই কন্টেনার দিয়ে বানিয়েছিল, জাহাজের যে সমস্ত কন্টেনার সেটা দিয়ে ওরা একটা অস্থায়ী স্টেডিয়াম বানিয়েছিল। যদিও এখনো স্টেডিয়ামটা রয়েছে, কথা ছিল হচ্ছে ওই স্টেডিয়ামটা ওরা বিশ্বকাপের পরে ওরা ডিসমেন্টেল করবে, কিন্তু করেনি। পুরো স্টেডিয়ামটা এখনো রয়েছে দোহাতে। কিন্তু ওরা বানিয়েছিল, এরকম বানিয়েছিল একটা শহর জুড়ে, গোটা শহরের মধ্যে অতগুলো টিম, 32টা ফুটবল নেশনকে জায়গা দেওয়া, তাদের অত ফ্যান্স, লাখ লাখ ফ্যান্সরা এসছে দোহাতে বিশ্বকাপ দেখতে। আমাদের এশিয়া থেকেই কত, আমাদের ইন্ডিয়া থেকেই কত লোক গেছে, কারণ খুব কাছে এবারে বিশ্বকাপটা হয়েছিল, সেবারে 2022-এর বিশ্বকাপ। ফলে সে তাদেরকে রাখা, তাদের সমস্ত ব্যবস্থা, তাদের ট্রাফিক, তাদেরকে ঠিক সময় স্টেডিয়াম পৌঁছে দেওয়া, ফ্রিতে সমস্ত কিছু, বাসের ব্যবস্থা, সব কিছু, এটা একটা অসাধারণ একটা অ্যারেঞ্জমেন্টসের দিক দিয়ে দেখতে গেলে অসাধারণ। এবং আমার মনে আছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, মেসির হাতে কাপ ফাইনালে, এর চেয়ে ভালো কিছু হতে পারে না আর কি। এর মানে একটা ভালো বিশ্বকাপ, সফল বিশ্বকাপের ক্লাইম্যাক্সটাও যদি অতটাই ভালো হয় যে মেসি হাতে কাপ উঠলো, এবং অসাধারণ একটা ম্যাচ, বোধহয় শতবর্ষের বিশ্বকাপের সেরা ম্যাচ, সেরা ফাইনাল আমরা নিজেদের মাঠে দেখে এসেছি। এবং যেটা বারবার করে বলা, যে ওই সে সময় আর্জেন্টিনার প্র্যাকটিস দেখতাম, ওরা সে সময় কাতার ইউনিভার্সিটিতে একটা জায়গা আছে, সেখানে একটা প্রচুর ইনফ্রাস্ট্রাকচার তো বলার কথা নয়, প্রত্যেকটা দেশেই। মানে আমি বলি ব্রাজিলের কথা যদি ধরেন আপনি, ব্রাজিলে যে অ্যাথলেটিকো মাদ্রিদের কথা বললাম, আর্জেন্টিনা যেখানে প্র্যাকটিস করতো, বেস ক্যাম্প করেছিল, সেখানে ওই রোনাল্ডিনোর ক্লাব, সেখানে একটা ক্লাবে ঢুকলেই আপনি 4টে মাঠ দেখতে পাবেন। জিকোর ক্লাবে গেছিলাম স্যান্টোসে, সেখানেও সেরকম, একটা ক্লাবে ঢুকছেন আপনি 4টে মাঠ দেখতে পাচ্ছেন, আলাদা স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, তার সঙ্গে আপনি মিউজিয়াম থেকে আরম্ভ করে এভরিথিং একটা জায়গায়, মানে সেখানে যে মার্চেন্ডাইজিং শপ, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য সেম স্টেডিয়াম। তো যা হয় আর কি। এবং মানে কাতার ইউনিভার্সিটিও তাই, প্রচুর মাঠ, তার মধ্যে থাকার ব্যবস্থা, মেসির জন্য ওরা ইউনিভার্সিটিতেই থাকার ব্যবস্থা করেছিল। পরবর্তীকালে সেটা ওরা মিউজিয়াম হিসেবে লোকজনকে দেখাচ্ছিল, যে মেসি রুমটাকে কোন ঘরে মেসি ছিলেন। তো এইসব মিলিয়ে বিশ্বকাপ মানে হচ্ছে একটা ফেস্টিভ্যাল। বিশ্বকাপ মানে শুধুমাত্র ফুটবলের ফেস্টিভ্যাল নয়, এটা মানে মানুষের ফেস্টিভ্যাল। বহু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, যারা ফুটবল নিয়ে বাঁচেন, ফুটবলের সঙ্গে ঘুমন, ফুটবল নিয়ে স্বপ্ন দেখেন, ফুটবল নিয়ে ঘুমোতে যান, ফুটবল নিয়ে বেঁচে থাকেন। এই মানুষগুলো সবাই এক জায়গায় হয়, তারা এক জায়গায় সেলিব্রেট করে, ফুটবলকে করে। The world is ready. 3 nations, one massive celebration. Welcome to the FIFA World Cup 2026. Mitu_speaks অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। বাই।